আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। তো আমরা একাদশ শ্রেণীতে রসায়ন প্রথম পত্র পড়ছি, যে চ্যাপ্টারটি গুণগত রসায়ন। আমরা গত ক্লাসে কিছু দেখেছি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কিছু নীতি, বলের বর্জ্য নীতি, হুন্ডের নীতি, আবহাওয়া নীতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। তো যে নীতিগুলো পড়িয়েছি সেখান থেকে কিছু তোমাদের ছোট কোশ্চেন আসে, যেমন 2D অরবিটাল সম্ভব নয় কেন। 2D অরবিটাল সম্ভব নয় কেন? আমরা যদি দ্বিতীয় শক্তি স্তরে দুইটা উপস্থিত থাকে 2s এবং 2p, কিন্তু সেখানে 2D অরবিটাল থাকে না। তাহলে কেন থাকে না, অথবা 2D অরবিটাল কেন সম্ভব নয়? তো আমরা জানি ডি উপস্তর, যেমন হচ্ছে আমরা ওই যে কোয়ান্টাম সংখ্যা বের করা যেদিন শিখেছি সেদিন দেখেছি যে তোমার হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে উপস্তর সংখ্যা আমরা উপস্তর পাই, যে কোন উপস্তর। তো সেখান থেকে আমরা দেখেছি যে এর ইকুয়াল যদি 0 হয় সেটা হচ্ছে এস উপস্তর, এর ইকুয়াল যদি 1 হয় সেটা পি উপস্তর, এর ইকুয়াল যদি 2 হয় সেটা হচ্ছে ডি উপস্তর, এবং এর ইকুয়াল যদি 3 হয় সেটা এফ উপস্তর। তো আমরা এর মান পাবো প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা। তো এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়ালস 2। 2d অরবিটালে প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়ালস 2। তাহলে এখান থেকে আমরা l পাবো 0 এবং 1, কারণ l এর মান হচ্ছে 0 এবং n - 1, সেহেতু আমরা l এর মান পাই 0 এবং 1। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এখান থেকে যে এর এর মান যদি 0 হয় তাহলে হয় s উপস্তর, এর এর মান যদি 1 হয় তাহলে হয় p উপস্তর। d উপস্তর হওয়ার জন্য অথবা এটা d অরবিটালের জন্য এর এর মান দরকার 2, কিন্তু আমি এখানে প্রথম কোয়ান্টাম সংখ্যা থেকে যে সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করেছি সেখানে এর এর মান 2 নেই, আছে শুধু 0 এবং 1, যার কারণে 2d অরবিটাল দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে সম্ভব নয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে 3f অরবিটাল কেন সম্ভব নয়? তো একই রকমের তোমরা উত্তর দিবে। আমরা জানি তৃতীয় শক্তি স্তরে তিনটে উপস্থিত আছে 3s, 3p, 3d, সেখানে 3f নেই। কেন নেই? আমরা জানি f এর জন্য এর মান হওয়া দরকার হচ্ছে 3, কিন্তু আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 থেকে সহকারী কোয়ান্টাম সংখ্যা মান পাবো 0, 1 এবং 2। তো এখানে l এর মান যেহেতু 3 নেই, কাজে তৃতীয় শক্তি স্তরে f সম্ভব নয়, কাজে 3f অরবিটাল সম্ভব নয়। আজকে তোমাদের যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে বর্ণালী। বর্ণালী সম্পর্কে ইতিমধ্যে তোমরা ধারণা পেয়েছো যে আমরা বোর পরমাণু মডেলের 3 নম্বর শিকার্য থেকে আমরা বর্ণালী সম্পর্কে ধারণা পাই। সেখানে আমরা দেখেছি যে ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, আবার শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসতে পারে। তো এই দুই এনার্জি ডিফারেন্স থেকে আমরা স্পন্দন সংখ্যা পাই অথবা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি। তো সেখান থেকে সেই অনুযায়ী আমরা বিভিন্ন বর্ণালী পাবো পরমাণুর ক্ষেত্রে। তো সেখান থেকে হচ্ছে সেই বর্ণালীর ধারণার উদ্ভব। তো কোনো একটা গ্যাস যদি বা বাষ্পকে যদি আমরা বিদ্যুৎ স্ফুলিঙ্গ যদি পাস করি, তাহলে সেখান থেকে অণুটা সাধারণত পরমাণুতে বিভক্ত হয়ে যায় এবং ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে বিভিন্ন উচ্চ শক্তি স্তরে যেতে পারে। এবং শক্তির উৎস যদি আমরা সরিয়ে নেই, তাহলে সেই উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো আবার এনার্জি রিলিজ করে নিম্ন শক্তি স্তরে ফিরে আসতে পারে। তো এইভাবে তারা এখানে যদি আমরা
স্পেকট্রোস্কোপ অথবা এই ধরনের প্রিজম এই টাইপের কিছু দিয়ে যদি দেখি তখন আমরা বিভিন্ন বর্ণালী দেখতে পাবো। তো এভাবেই হচ্ছে পরমাণুর বা গ্যাসের ক্ষেত্রে বর্ণালী সৃষ্টি হয়। তো আজকে আমরা দেখবো হাইড্রোজেন বর্ণালী। হাইড্রোজেন বর্ণালী ঠিক একইভাবে সৃষ্টি হয়, তোমাদের বইয়ে আছে ব্যাখ্যা, সেখান থেকে দেখে নেবে। আমি যেটা বলেছি সেভাবেই। তো হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিরিজ পাওয়া যায়, বিভিন্ন ধরনের বর্ণালী অথবা সিরিজ পাওয়া যায়। তো এই এক একজন সায়েন্টিস্টের আবিষ্কারের নাম অনুসারে সেই সিরিজগুলোর নামকরণ করা হয়েছে। তো সেই সিরিজগুলো কি এবং আমরা সেটা কিভাবে পাবো সেটা আমি আজকে দেখাবো। তো আমি এখানে পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন কক্ষপথ এঁকে নিচ্ছি। প্রথমেই n equals 1, n equals 2, n equals 3, n equals 4, n equals 5, n equals 6, n equals 7. এখানে আমি 7টা কক্ষপথ দিলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। 7টা কক্ষপথ দিলাম। আমরা দুইটা কক্ষপথ সিলেক্ট করব। একটা হচ্ছে উচ্চ শক্তির কক্ষপথ এবং নিম্ন শক্তির কক্ষপথ। আমরা জানি ইলেকট্রন এনার্জি শোষণ করে নিম্ন শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তরে যাবে, আবার এনার্জি রিলিজ করে উচ্চ শক্তির স্তর থেকে যে কোনো নিম্ন শক্তির স্তরে ফিরে আসতে পারে। তো সেক্ষেত্রে বর্ণালীর জন্য আমাদের দুইটা শক্তি স্তর সিলেক্ট করতে হবে, একটা N1 এবং N2 N1 হচ্ছে নিম্ন শক্তির কক্ষপথ এবং N2 হচ্ছে উচ্চ শক্তির কক্ষপথ। তো হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে আমরা যে সিরিজগুলো পাই সেগুলো হচ্ছে N2 থেকে শুরু করে N2 থেকে শুরু করে N7 পর্যন্ত অথবা N2 থেকে শুরু করে উপরের যে কোনো কক্ষপথ থেকে যদি ইলেকট্রন শক্তি বিকিরণ করে প্রথম শক্তি স্তরে ফিরে আসে তাহলে আমরা সেই সিরিজকে বলবো লাইম্যান সিরিজ। N2 থেকে শুরু করে বা দ্বিতীয় কক্ষপথ থেকে শুরু করে উপরের যে কোনো কক্ষপথ থেকে এনার্জি রিলিজ করে বা বিকিরণ করে যদি ইলেকট্রন প্রথম কক্ষপথে ফিরে আসে তখন আমরা সেই সিরিজকে বলবো লাইম্যান সিরিজ। তাহলে লাইম্যান সিরিজের ক্ষেত্রে নিম্ন শক্তির কক্ষপথ হবে অবশ্যই 1, তাহলে N1 হবে 1 এবং N2 হবে 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি। মানে দ্বিতীয় কক্ষপথ থেকে শুরু করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ যে কোনো কক্ষপথ হতে পারে। তো লাইম্যান সিরিজের ক্ষেত্রে N1 হচ্ছে 1 এবং N2 হচ্ছে 2, 3, 4, 5 ইত্যাদি। কক্ষপথ 3 থেকে শুরু করে উপরের যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন এনার্জি রিলিজ করে যদি দ্বিতীয় কক্ষপথে ফিরে আসে তখন আমরা যে সিরিজটা পাবো সেই সিরিজের নাম হচ্ছে বামার সিরিজ। তো বামার সিরিজের ক্ষেত্রে N1 হবে 2 এবং N2 হবে 3 থেকে শুরু করে 3, 4, 5, 6, 7 ইত্যাদি। তো কি হবে, উপরের যে কোনো কক্ষপথ 3 থেকে শুরু করে যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন ফিরে আসবে দ্বিতীয় কক্ষপথে, তাহলে আমরা যে সিরিজটা পাবো সেটাকে আমরা বলবো বামার সিরিজ। চতুর্থ কক্ষপথ থেকে শুরু করে যে কোনো কক্ষপথ থেকে যদি ইলেকট্রন এনার্জি রিলিজ করে তৃতীয় কক্ষপথে ফিরে আসে তখন আমরা যে সিরিজটা পাবো সেটার নাম হচ্ছে প্যাস্টেন। প্যাস্টেন সিরিজের ক্ষেত্রে N1 3 এবং N2 4 থেকে শুরু করে উপরের যে কোনো কক্ষপথ। তো 4 থেকে শুরু করে উপরের যে কোনো কক্ষপথ থেকে যদি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ফিরে আসে তখন আমরা যে সিরিজটা পাবো
সেটা হচ্ছে প্যাস্টেন সিরিজ, এবং প্যাস্টেন সিরিজের ক্ষেত্রে n1 হচ্ছে 3, n2 হচ্ছে 4 5 6 7 ইত্যাদি যে কোনো উচ্চ শক্তির কক্ষপথ। যদি পঞ্চম শক্তি স্তর থেকে উপরের যে কোনো শক্তি স্তর থেকে যদি চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন এনার্জি রিলিজ করে ফিরে আসে, তখন আমরা যে জিনিসটা পাবো ব্র্যাকেট সিরিজ। উপরে যে কোনো শক্তি স্তর থেকে যদি চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন ফিরে আসে এনার্জি রিলিজ করে, তখন যে সিরিজ পাবো সেটা হচ্ছে ব্র্যাকেট সিরিজ। ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে n14 এবং n2 5 থেকে শুরু করে উপরের যে কোনো কক্ষপথ। তাহলে আমরা পেলাম রাইমান, ব্যামার, প্যাস্টেন, ব্র্যাকেট। আর একটা সিরিজ আছে, এটা হচ্ছে ফুন্ড। ফুন্ডের ক্ষেত্রে n1 হবে 5, n2 হবে 6 7 ইত্যাদি। মানে 6 7 এর যে কোনো উপরের কক্ষপথ থেকে যদি পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন ফিরে আসে এনার্জি রিলিজ করে, তখন আমরা পাই ফুন্ড সিরিজ। তো আশা করি তোমরা হাইড্রোজেন বর্ণালীর সিরিজ গুলো বুঝতে পেরেছো। তো আমরা এই ভাবে হচ্ছে n1 কোন একটা সিরিজে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর যে বিভিন্ন গাণিতিক সমস্যা আছে, সেই গাণিতিক সমস্যার এই সিরিজ গুলো দেওয়া থাকবে। তো আমরা এই সিরিজ গুলো থেকে n1 এবং n2 সিলেক্ট করে নেব। সিলেক্ট করে তারপর আমরা সেখান থেকে গাণিতিক সমস্যার সমাধানটা করতে পারবো। সেক্ষেত্রে n1 যদি লাইম্যান সিরিজ বলা থাকে, তাহলে n1 হবে প্রথমেই 1, এবং যদি দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ এরকম কক্ষপথ যদি উল্লেখ করা থাকে, সেই অনুযায়ী আমার n2 টা সিলেক্ট করতে হবে। অথবা বলা হতে পারে লাইম্যান সিরিজের প্রথম লাইন। লাইম্যান সিরিজের প্রথম লাইন যদি বলা হয়, তাহলে সেটা হবে n2 হবে 2। তার মানে প্রথম কক্ষপথে ফিরে আসবে, তাহলে প্রথম লাইন হচ্ছে 2, দ্বিতীয় লাইন হচ্ছে 3, n2 হবে 3, তৃতীয় লাইন হলে n2 হবে 4। এরকম করে তোমরা সিলেক্ট করবে লাইন। তো লাইন যদি বলা থাকে, সেই অনুযায়ী আমার n2 টা সিলেক্ট করতে হবে। আর n1 যে সিরিজে যে কক্ষপথে ইলেকট্রন ফিরে আসবে, সেই যে সিরিজটা বলা থাকবে, সেই অনুযায়ী আমাকে n1 টা সিলেক্ট করতে হবে। যদি লাইম্যান সিরিজ হয়, তাহলে n1 হবে 1, যদি বার্মার সিরিজ হয় n1 হবে 2, প্যাস্টেন হলে n1 হবে 3, ব্র্যাকেট হলে n1 হবে 4, এবং ফুন সিরিজ হলে n1 হবে 5। সেখান থেকে n1 এবং n2 সিলেক্ট করতে হবে। তারপরে এই ইকুয়েশনের মানগুলো বসিয়ে যেটা আমার থাকে সেটা বের করতে হবে। তো আজকে এই পর্যন্তই। তো নেক্সট দিন তোমাদের সাথে এই প্রবলেম এই রিলেটেড সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তোমরা ভালো থেকো সে পর্যন্ত। আসসালামু আলাইকুম।